আর মাত্র কয়েকটা দিন, সামনে 19শে ফেব্রুয়ারি তোমাদের সেমিস্টার 4 এর ম্যাথ এক্সাম আছে। ক্যালকুলাসের বিশাল সিলেবাস দেখে নিশ্চয়ই তোমরা চিন্তায় পড়ে গেছো কোনটা ছেড়ে কোনটা করবে। কিন্তু স্মার্ট স্টুডেন্টরা গাধার খাটনি খাটে না, তারা জানে কোন 5টা টাইপ করে গেলে তারা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আজকের ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটা রোড ম্যাপ হতে চলেছে। আমি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালিসিস করে কয়েকটা বিশেষ টাইপের অঙ্ক আজকে সমাধান করে দেবো, যেগুলো এবছর এইচএস পরীক্ষায় আসার চান্স খুব বেশি আছে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। প্রথমে আমি সেই পোর্শন দিয়ে শুরু করব যেগুলো পরীক্ষায় নম্বর তোলা খুবই সহজ, অর্থাৎ ভেক্টর এবং 3D। তারপরে যাব ক্যালকুলাসের সেই 5টা টাইপে যেগুলো দেখলে তোমাদের আর কোনো কোশ্চেন করার দরকার পড়বে না। তো চলো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। তাহলে বলছে এ ভেক্টরটা কি, আমরা ধরে নিলাম, ধরি এ ভেক্টর -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করতে, একটি ভেক্টর নির্ণয় করতে বলছে যেটার মান হচ্ছে 14 একক। তাহলে আমরা প্রথমে এ ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করব। ভেক্টরের অভিমুখে একক ভেক্টর যেটা হচ্ছে এ ক্যাপ। ওকে, এই এ ক্যাপের সঙ্গে 14 মাল্টিপ্লাই করে দেবো, কারণ এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর মানে সেই এ ভেক্টরের অভিমুখে একটা ভেক্টর যার মান হচ্ছে 1। তাহলে এই 1 এর সাথে 14 গুণ করলে সেই ভেক্টরটার মান হয়ে যাবে 14 একক, এবং যেটা হবে এ ভেক্টরের অভিমুখে। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টেনশন, লক্ষ্য। ঠিক আছে, তাহলে এ ক্যাপ কিভাবে বার করব? এই যে ভেক্টরটা আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা ডিভাইডেড বাই এ ভেক্টরের মড, এ ভেক্টরের মড, বা এরকমও লিখতে পারতাম, আমরা প্রথমে এটা লিখে দিই এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মড, লিখে তারপর এটা করব। তাহলে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মড। তাহলে এ ভেক্টরের মড বার করে নি প্রথমে, তার আগে এ ভেক্টরটা লিখে নি 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এবার এ ভেক্টরের মড হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, সরি 6 স্কোয়ার, তারপরটা হচ্ছে 6 এর স্কোয়ার প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা 9 আর 36 45 আর 4 49, তাহলে √49 ইন্টু 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/7 মাইনাস 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, এবার আমাদের একটা ভেক্টর নির্ণয় করতে হবে যার মান 14। তার মানে এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টর যার মান 14 হলো বি ভেক্টর ইকুয়াল টু 14 ইন্টু এ ক্যাপ। ঠিক আছে, তাহলে 14 ইন্টু 1/7 3i ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ আর মাইনাস 2k ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু মাইনাস 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে মাইনাস 6i ক্যাপ 12j ক্যাপ আর এটা হচ্ছে মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দুই জায়গাটা কি বলছে দেখো, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে -i ক্যাপ প্লাস -2j ক্যাপ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ এবং -3i ক্যাপ। দেখাও যে বিন্দুত্রয় একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এরকম অঙ্ক কি করে করবে? শীর্ষবিন্দু, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে বললে তাহলে আমরা প্রথমে ধরে নেব এ ভেক্টরের, মানে যে অবস্থান ভেক্টর আছে তিনটে বিন্দু, সেটা হচ্ছে এ ভেক্টরের অবস্থান ভেক্টর কি, এ পয়েন্টের, সেটা হচ্ছে -i ক্যাপ
মাইনাস টু জে ক্যাপ, এটা হলো। তারপরে বি এর অবস্থান ভেক্টর কি, থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ, আর সি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে মাইনাস থ্রি আই ক্যাপ। এবার আমরা প্রথমে এবি বাহুটা বের করব। এবি হচ্ছে এবি একটা ভেক্টর, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা হবে ফোর আই ক্যাপ, আর এটা থেকে এটা মাইনাস করলে ফোর জে ক্যাপ হয়ে গেল। তারপরে বিসি ভেক্টর বার করব। বিসি ভেক্টর হচ্ছে সি ভেক্টর থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস সিক্স আই ক্যাপ, আর এটা হচ্ছে মাইনাস টু জে ক্যাপ। তারপরে এসি ভেক্টর বার করব। এসি ভেক্টর হচ্ছে সি থেকে এটা মাইনাস করতে হবে, তার মানে মাইনাস টু আই ক্যাপ, আর সি থেকে এটা মাইনাস করলে প্লাস টু জে ক্যাপ। তাহলে আমাদের এ বি সি এরকম তিনটে পয়েন্ট ছিল, আমরা এটা আঁকলাম, কিন্তু এটা আসলে এরকম হবে, একটা সমকোণী ত্রিভুজের বাহু দেখাতে বলেছে। তাহলে এবিসি একটা, মানে আমরা এবিসি তিনটে পয়েন্ট নিলাম, এখানে আমরা এবি ভেক্টর বার করলাম এ থেকে বি এর দিকে, এসি ভেক্টর বার করলাম এ থেকে সি এর দিকে, আর বিসি ভেক্টর বার করলাম বি থেকে সি এর দিকে। তাহলে এই ভেক্টর গুলোর আমাদেরকে মড বার করতে হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ দেখাতে বলেছে। তাহলে আমরা এবি ভেক্টরের মড বার করব। এবি ভেক্টরের মড, এখানে তোমরা এটা লিখে নিতেও পারো যে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, এগুলো হচ্ছে অবস্থান ভেক্টর এ বি আর সি, ঠিক আছে। তাহলে আমরা এবি ভেক্টরের মড বার করব, তারপরে এসি ভেক্টরের মড বার করব, আর বিসি ভেক্টরের মড বার করব, ঠিক আছে। তাহলে এবি ভেক্টর কি হবে, ফোর আর ফোর, তার মানে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, আর এসি ভেক্টর টু আর টু, তাহলে রুট ওভার মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার। বিসি সিক্স আর টু, তাহলে রুট ওভার মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ষোলো ষোলো বত্রিশ, তাহলে রুট ওভার বত্রিশ। এটা হচ্ছে রুট ওভার চার চারে আট, আর এটা হচ্ছে রুট ওভার ছত্রিশ আর চারে চল্লিশ, ঠিক আছে। তাহলে অতএব এসি ভেক্টরের মড এর স্কোয়ার প্লাস, এখানে দেখো এবি ভেক্টরের মড এর স্কোয়ার ইকুয়াল টু বিসি ভেক্টরের মড এর স্কোয়ার। অতএব পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিসি হলো অতিভুজ, অতএব আচ্ছা, এবং আমরা লিখে দেবো, এবং এখানে কোন কোনটা বলতো 90 ডিগ্রি হবে। দেখো এখানে এই এটা বিসি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অতিভুজ, কারণ দেখো দুটো বাহুর স্কোয়ারের যোগফল আর একটা বাহু স্কোয়ার হচ্ছে। তাহলে এটা যদি বিসি হয় তাহলে এটা এ হবে, তাহলে এ কোনটা 90 ডিগ্রি হবে, এবং বিএসি হচ্ছে 90 ডিগ্রি। অতএব এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তুমি দাঁড়াটা কি বলছো, দেখো দুটি একক ভেক্টরের সমষ্টি একক ভেক্টর হলে দেখাও যে ওদের অন্তর্ফলের মান হবে রুট থ্রি। তাহলে বলছে যে দুটো একক ভেক্টর, তাহলে এ মড এ ইকুয়াল টু ওয়ান ধরে নিচ্ছি, ধরি, এবং মড বি ইকুয়াল টু ওয়ান। এবার বলছে এদের সমষ্টি একক ভেক্টর, তাহলে মানে মড এ প্লাস মড বি ইকুয়াল টু ওয়ান। এবার বলছে এদের অন্তর্ফলের মান হবে রুট থ্রি, তাহলে অন্তর্ফলের মান কি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই লাইনটা না করলে কিন্তু তোমাদের এক নাম্বার কেটে নেবে, এই লাইনটার পরে এই লাইনটা হয়, কারণ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলেই তার মডের হোল স্কোয়ার হয়, ঠিক আছে। এটা যদি তোমরা না করো তাহলে তোমাদের এক নাম্বার কিন্তু কেটে নেবে।
তাহলে এবার এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 1। তাহলে মড এ ভেক্টর স্কোয়ার প্লাস 2a ডট বি ভেক্টর, এখান থেকে আমরা কি করব, এ আর বি ভেক্টরের মধ্যে যে কোনটা আছে সেটা বার করব, ঠিক আছে, প্লাস বি ভেক্টরের মড তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এ স্কোয়ার আর বি স্কোয়ার 1 দেওয়া আছে এবং এখানে লিখে দেবো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, ঠিক আছে। এবার আমরা 1 প্লাস 2a ডট বি প্লাস 1 ইকুয়াল টু 1, ওকে। তাহলে 2 প্লাস 2a ডট বি ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা a ডট বি বার করে নিই, a ডট বি ইকুয়াল টু হাফ, সরি হাফ না, 2 মাইনাস 1 মানে মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো আমরা a মাইনাস বি ভেক্টরের হোল স্কয়ার বার করব, ঠিক আছে। এটা মানে হচ্ছে a মাইনাস বি ভেক্টরের ডট প্রোডাক্ট দুবার, ওকে। তাহলে এটাও হচ্ছে a ডট a মাইনাস a ডট বি, এখন লিখে দিই। এবার এটা বি ডট এ আর তারপরে হচ্ছে মাইনাস বি ভেক্টরের মড তার হোল স্কয়ার, সরি বি ডট বি, ঠিক আছে। তাহলে এটা এ ভেক্টরের মড এর হোল স্কয়ার মাইনাস 2a ডট বি ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মড, এখানে আবার লিখে দেবো a ডট বি ইকুয়াল টু বি ডট এ, ঠিক আছে। তাহলে এটা 1 মাইনাস 2a ডট বি, এখানে দেখো 2a ডট বি ইকুয়াল টু কত বেরিয়েছে, এটা আমরা বসিয়ে দেবো মাইনাস 1, সরি মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1 হবে, আর এটা হচ্ছে মাইনাস 1, সরি এটা প্লাস হবে, প্লাস বি ডট বি, তাহলে এটা প্লাস হবে, তাহলে এটা ইকুয়াল টু কত হলো 3। তাহলে দেখো মড এ মাইনাস বি ভেক্টরের হোল স্কয়ার ইকুয়াল টু 3, এখান থেকে পাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড হচ্ছে √3। যেহেতু আমরা মাইনাস √3টা কেন বাদ দিলাম, যেহেতু ভেক্টরের মান ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা প্রমাণিত, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম বলছে দেখো এবিসি এর বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ হলে দেখাও যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু 0। তাহলে দেখো এবিসি ত্রিভুজের, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এদের মধ্যবিন্দু এবি বাহুর বলছে বিসি সিএ আর এবি বাহু, বিসির হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, আর সিএ বাহুর হচ্ছে ই আর এটা হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে ধরি এ এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি এর অবস্থান ভেক্টর বি আর সি এর অবস্থান ভেক্টর হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর আর এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে। তাহলে এই যে ডি ভেক্টরের, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ডি এর অবস্থান ভেক্টর কি হবে, দেখো ডি ভেক্টর হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। সিমিলারলি ই এর অবস্থান ভেক্টর কি হবে, সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই 2, আর এফ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2, ওকে। এবার আমরা এগুলোকে যোগ করছি, এডি বিই আর সিই যোগ করলাম, ঠিক আছে। এবার দেখো বলেছে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর,
এডি ভেক্টর কি হবে? এডি ভেক্টর ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, তাহলে ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ডি ভেক্টর হচ্ছে বি প্লাস সি বাই টু মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই টু মাইনাস এ ভেক্টর। তারপরেরটা কি দিয়েছিল? বিই ভেক্টর, তাহলে বিই ভেক্টর কি হবে? ই ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে ই ভেক্টরটা কি? ই হচ্ছে সি প্লাস এ, তাহলে সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই টু মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এবার সিএফ ইকুয়াল টু এফ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এটা এ প্লাস বি ভেক্টর বাই টু মাইনাস সি ভেক্টর। এবার দেখো এডি, এখন এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর, তিনটেকে যোগ করছি, তাহলে বি প্লাস সি বাই টু মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই টু মাইনাস বি ভেক্টর আর প্লাস এ ভেক্টর মাইনাস প্লাস বি ভেক্টর বাই টু মাইনাস সি ভেক্টর। তাহলে দেখো এখানে দুই কমন, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস টু বি ভেক্টর, আর এ পাশে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস টু সি ভেক্টর। দেখো এখানে সবগুলো কেটে যাচ্ছে, এই একটা বি, একটা বি, একটা বি, টু বি আর এই একটা মাইনাস টু বি, এটা জিরো ভেক্টর হবে বাই টু, তার মানে জিরো ভেক্টর, তার মানে এটা প্রমাণিত। ওকে, আশা করছি বোঝা গেছে। এখন কিছু ভেক্টরের অঙ্ক করছি, তারপরে সরলরেখার অঙ্ক করবো এবং তারপরে আমরা ক্যালকুলাসের অঙ্কগুলো করবো। তো তোমরা শেষ পর্যন্ত থাকো এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এটা একদম ফ্রি। তো নেক্সট প্রবলেম, পাঁচের দাগেরটা কি বলছে দেখো, এ ভেক্টর ইকুয়াল টু এটা, বি ভেক্টর ইকুয়াল টু এটা হলে দেখাও যে এ প্লাস বি আর এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব। তো সোজা এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে i ক্যাপ প্লাস 3j ক্যাপ আর মাইনাস কে ক্যাপ 5k ক্যাপ। তাহলে এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বার করতে হবে, এ প্লাস বি ভেক্টর সিম্পল যোগ করব, তাহলে 6i ক্যাপ আর প্লাস 2j ক্যাপ আর এটা যোগ করলে মাইনাস 8k ক্যাপ। এবার এ মাইনাস বি ভেক্টর বার করব, এ মাইনাস বি ভেক্টর, এ মাইনাস বি ভেক্টর কি? এটা মাইনাস এটা, তাহলে 5i ক্যাপ মাইনাস জে আই ক্যাপ মানে 4i ক্যাপ, এটা মাইনাস এটা মানে 4i ক্যাপ 4j ক্যাপ, আর এটা মাইনাস এটা 3 মাইনাস 3 প্লাস 5 মানে 2k ক্যাপ। এবার a প্লাস বি ডট এ মাইনাস বি, লম্ব দেখাতে গেলে ডট প্রোডাক্ট করতে হয়, ডট প্রোডাক্ট মানে এ আর বি এর ডট প্রোডাক্ট মানে এ ভেক্টর মড বি ভেক্টরের মড আর cos থিটা, তাহলে cos থিটা এ ডট বি যদি দুটো লম্ব হয় তাহলে cos থিটা ইকুয়াল টু থিটা কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে a ডট বি ইকুয়াল টু 0 আসবে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তাই জন্য এটা যদি 0 হয় তাহলে থিটা তাহলে দুটো প্রমাণিত হয়ে যাবে লম্ব। ঠিক আছে, তাহলে a ডট বি বার করছি, a মাইনাস বি, a প্লাস বি আর a মাইনাস বি এর ডট, তাহলে এটা হচ্ছে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ ডট 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার 6 4 24, এদিকে 4 2 8 আর এদিকে 8 2 16 মাইনাস 16। দেখো 24 মাইনাস 24 মানে 0। ঠিক আছে, তাহলে যেহেতু a মাইন প্লাস বি ডট a মাইনাস বি ইকুয়াল টু 0, অতএব cos থিটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে অতএব a প্লাস বি ভেক্টর ও a মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 7 দাগেরটা কি বলছে দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে,
তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ ভেক্টরটা দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টরটা দেওয়া আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে বলেছে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপের দৈর্ঘ্য, তাহলে বি এর উপর এ এর অভিক্ষেপের দৈর্ঘ্য হলো, এটা কি হয়, এ মড এ কস থিটা, মানে এ ডট বি দুটো ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই যার উপর বলেছে তার মড। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু এ ডট বি কি হবে, এটা আমরা লিখে দেবো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট, এই মাঝখানে ডটটা না দিলে কিন্তু ডট প্রোডাক্ট বোঝাবে না। ওকে, কারণ দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন কোনোভাবে ডিফাইন নয়, একটা হচ্ছে আইদার ডট প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। তাহলে এখানে ভেতরে এই মাঝখানে ডটটা দিতে হবে, যদি তোমরা ফাঁকা রেখে দাও তাহলে তোমাদের কিন্তু নাম্বার কেটে নেবে। i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই মড বি ভেক্টর, বি ভেক্টরের মড হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, আর লাস্টে হচ্ছে এটা প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু 2 মাইনাস মাইনাসে প্লাস 2 আর প্লাস 1 ডিভাইডেড বাই এটা রুট ওভার 1 4 5 6, তাহলে রুট 6, তাহলে এটা 2 2 4 1 5 5 বাই রুট 6। তাহলে এটাকে নিচে করণী রাখবো না, তাহলে 5 রুট 6 বাই 6, তা লিখতে পারি এটা 5 বাই 6 ইন্টু রুট 6। ঠিক আছে, এত একক। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, সাথে দাগাটা কি বলছে দেখো, এ বি সি এমন তিনটে ভেক্টর যেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভেক্টর, এবং মড এ ভেক্টর ইকুয়াল টু 1, মড বি ভেক্টর ইকুয়াল টু 4, আর সি ভেক্টর ইকুয়াল টু 2 হলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এর মান নির্ণয় করো। এটা সহজ, দেখো এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দুটো ডট প্রোডাক্ট করবো, তাহলে এ পাশেও 0 ডট 0 হবে, যেটা হচ্ছে 0। এবার দেখো এটা কিন্তু 0 ভেক্টর ছিল, তারপরে দুটোকে ডট প্রোডাক্ট করার পর 0 লিখলাম, এখানে আর ভেক্টর লিখতে হবে না। এই ছোট ছোট মিস্টেক গুলোর জন্য তোমাদের নাম্বার কেটে নিতে পারে। যখন তোমরা উঁচুর দিকে র্যাঙ্ক মানে অনেক নাম্বার পেতে থাকবে, তখন তোমাদের এই ছোট ছোট ভুলগুলোর জন্য নাম্বার কেটে নেবে। এবার যেহেতু দুটোকে ডট প্রোডাক্ট করেছি, তাহলে আমরা লিখতে পারি এ ডট এ প্লাস এ ডট বি প্লাস, প্রথমে এ দিয়ে মাল্টিপ্লাই করছি এ ডট সি, তারপরে বি দিয়ে করছি বি ডট এ প্লাস বি ডট বি প্লাস বি ডট সি, তারপর সি দিয়ে সি ডট এ, তারপরে সি ডট বি, তারপরটা হচ্ছে সি ডট সি ইকুয়াল টু 0। এবার দেখো এখানে মড এ স্কোয়ার, তারপরে মড বি স্কোয়ার, তারপরে মড সি স্কোয়ার প্লাস এ ডট বি, এটা 2 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। এখানে লিখে দেবো যেহেতু এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, একটা লিখে দিলেই হবে, বাকিগুলো সেম হয়ে যাবে। তাহলে এ মড এ ভেক্টরের স্কোয়ার মানে 1 স্কোয়ার, বি ভেক্টরের স্কোয়ার মানে 4 স্কোয়ার, আর সি ভেক্টরের স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। আচ্ছা, প্লাস 2a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো ইকুয়াল টু 2a ডট বি একেবারে আমি বার করে দিচ্ছি, এরপরে তোমরা আরেকটা লাইন লিখবে 2a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু মাইনাস 16 4 20 1 21, তাহলে মাইনাস 21। ওকে, তাহলে অতএব এ ডট বি
প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটার ভ্যালু বার করতে বলেছিল, এটা ইকুয়াল টু কি হবে -21/2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে তোমরা উত্তর লিখে দেবে, উত্তর এ ডট বি। এখানে এটা কিন্তু বেরোলো, এখানে অ্যান্সারটা আমি লিখে দিলাম, কিন্তু এবার লিখবে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এর মান -21/2। ঠিক আছে, এটা লিখলে একদম সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে, কোনো মার্কস কাটার চান্স থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, এখানে বলছে দেখো এ বি সি ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডার মান বার করো। এটা একদম সহজ, তোমরা প্রথমে লিখবে এ ভেক্টর, তারপরে লিখবে বি ভেক্টর, তারপরে লিখবে সি ভেক্টর, তারপরে এই ডিটারমিনেন্টটার মান বার করবে। এই যে এ ভেক্টরের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো নেবে 1 -1 1 2 -1 1, তারপরটা হচ্ছে 1 2 -3, তারপরটা হচ্ছে এখানে 3 ল্যামডা আর 5। ঠিক আছে, এই এই যে ডিটারমিনেন্টটা আছে এই ডিটারমিনেন্টটার মান 0 করে দেবে, দিলে দেখবে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করে ল্যামডার একটা মান বেরোবে, কারণ 0 করে দিয়েছি, ল্যামডার একটা মান বেরোবে, সেটাই হচ্ছে ল্যামডার মান যেখানে তিনটে ভেক্টর একতলীয় হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। তো এটা তোমাদের জন্য ডু ইট ইয়োরসেলফ। ঠিক আছে, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। এরপরে আরেকটা অঙ্ক আছে যেখানে 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে, তোমাদেরকে বলেছে এই 4টে পয়েন্ট সমতলীয় হবে, সেটা প্রমাণ করে দেখাও। এই অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কটা দেখো, বলছে যদি এ হচ্ছে এই কোঅর্ডিনেট দেওয়া আছে, বি কোঅর্ডিনেট দেওয়া আছে, সি কোঅর্ডিনেট দেওয়া আছে এবং ডি কোঅর্ডিনেট দেওয়া আছে, বিন্দু চারটি একই সমতলে হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। এটা 2025 সালে এসেছে। তাহলে এ ভেক্টর, এ বিন্দু দেওয়া আছে 3 2 1, বি বিন্দু দেওয়া আছে 4x5, সি বিন্দু দেওয়া আছে 4 2 -2, আর ডি বিন্দু দেওয়া আছে 6 5 -1। ঠিক আছে, এবার তোমরা যেহেতু 4টে বিন্দু দেওয়া আছে, 4টে বিন্দু দিয়ে আমরা 3টে ভেক্টর আমরা তৈরি করতে পারি। এই একটা ভেক্টর, ধরো এ পয়েন্ট এটা, বি পয়েন্ট এটা, সি পয়েন্ট এটা, ডি পয়েন্ট এটা। যখন তোমরা একটা ভেক্টরকে ফিক্সড করে দেবে, সেই ভেক্টর থেকে কিন্তু বাদ বাকিগুলোকে বার করতে হবে। তার মানে আমি বলতে চাইছি এ ভেক্টর, এ পয়েন্টকে যদি ফিক্সড করে দাও, তাহলে এডি বার করতে হবে, এসি বার করতে হবে আর এ বি বার করতে হবে। যদি তোমরা বি সি ডি এর মধ্যে কোনোটাকে ফিক্স করো, তাহলে সেম ভাবে বি এ বিসি বিডি বার করতে হবে। ঠিক আছে, আমরা স্বভাবত এ দিয়েই বার করব। তাহলে আমরা এ সি, এ প্রথমে এ বি ভেক্টর বার করি, তাহলে এ বি ভেক্টর বার করবে কিভাবে, এ মানে এর থেকে বি এর মানে বি থেকে এর কোঅর্ডিনেট গুলো মাইনাস করতে হবে। তাহলে 4 -3 মানে আই ক্যাপ, আর এখানে হচ্ছে প্লাস এক্স -2 জে ক্যাপ, আর তারপরে 5 -1 মানে 4 কে ক্যাপ। এরকম ভাবে এসি ভেক্টর বার করবে, তারপরে এডি ভেক্টর বার করবে। এই তিনটে ভেক্টর বার হলো। এবার এই তিনটে ভেক্টর যেটা বার হলো, এবার এইগুলো মানে এ বি, এসি আর এডি, এটার বক্স প্রোডাক্ট। বক্স প্রোডাক্ট মানেই হচ্ছে সেই ডিটারমিনেন্টটা বার করে 0 করে দিতে হবে। এখান থেকে আবার সেম x -2 এখানে আসবে, এখানে একটা কিছু আসবে, এখানে একটা কিছু আসবে। ঠিক আছে, এটা তো 0 নয়, এখানে একটা কিছু আসবে, এখানে একটা কিছু আসবে, আবার এখানে আর এক জায়গায় কোথাও একটা x আসবে। সেই ডিটারমিনেন্টটা বার করে তোমরা x এর ভ্যালুটা বার করতে পারবে। ঠিক আছে, এই অঙ্কটা এবং এই অঙ্কটা দুটোই সেম অঙ্ক। এখানে ভেক্টর গুলো দিয়ে দিয়েছিল, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ওখানে 4টে বিন্দু দিয়েছে, তোমাদেরকে সেই সেখান থেকে আবার 3টে ভেক্টর বার করতে হবে, করে সেই ডিটারমিনেন্ট 0 করতে হবে। ওকে, আমি এটা বলে দিলাম দুটো, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা নিজে করতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম, 9 দাগেরটা কি বলছে দেখো, পি বিন্দু থেকে আর সরলরেখার উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, লম্বের দৈর্ঘ্য এবং পি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে একটা 3D তে স্ট্রেট লাইন আছে, যেটা হচ্ছে এল স্ট্রেট লাইন ধরে নিলাম, আর এখানে একটা পি পয়েন্ট আছে, যে পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে 5 4 2। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, টিপস, তোমরা যখনই ভেক্টর 3D বা এরিয়া আন্ডার দ্য কার্ভস এর অঙ্কগুলো করবে, সেখানে তোমরা অবশ্যই ছবি এঁকে করবে। ঠিক আছে, ছবির জন্য আলাদা কোনো নাম্বার বলা থাকে না, কিন্তু ছবি না আঁকলে তোমাদের 1 নাম্বার কেটে নেবে। ঠিক আছে,
তো এখানে পি বিন্দু থেকে বলছে আর, আচ্ছা এটাকে এল সরলরেখা না দিয়ে আর সরলরেখা দিয়ে দিই, আর এখানে দিয়ে দিয়েছে, তাহলে এটা আর দিয়ে দিয়েছে। তাহলে এই সরলরেখার উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এবং লম্বের দৈর্ঘ্য এবং পি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে একটা পি এম আমরা লম্ব টানলাম, ঠিক আছে। তাহলে আর সরলরেখা, তাহলে এম এর স্থানাঙ্কটা আমাদের দরকার। এম এর স্থানাঙ্ক দরকার হলে আমরা পি এম এর ডিরেকশন রেশিও গুলো পেয়ে যাব, দিক অনুপাত গুলো পেয়ে যাব, রাইট। কারণ কিভাবে দিক অনুপাত বার করে, একটা স্থানাঙ্ক থেকে আরেকটা স্থানাঙ্ক মাইনাস করলে। তাহলে এই এম এর স্থানাঙ্কটা আমাদেরকে জানতে হবে। এবার এই এমটা কোথায় অবস্থিত, আর সরলরেখার উপর অবস্থিত। তাহলে আর দেওয়া আছে মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ আর প্লাস কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। তাহলে দেখো আর এর উপর একটি বিন্দু না, একটি বিন্দু এম এর স্থানাঙ্ক, আমরা একেবারে লিখেই দিচ্ছি যে এম এর স্থানাঙ্ক এটা হবে। সেটা কিভাবে লিখতে হয়, তাহলে এই যে এটাকে আমরা আরেকবার লিখে নেব 2 ল্যামডা মাইনাস 1 আই ক্যাপ, এই আই গুলোকে এক জায়গায় করব আর এখান থেকে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করে আই গুলোকে এক জায়গায় করছি, ঠিক আছে। এখানে দেখো 3 জে ক্যাপ আছে আর এখানে 3 ল্যামডা প্লাস 3 জে ক্যাপ, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে মাইনাস ল্যামডা, তাহলে 1 মাইনাস ল্যামডা কে ক্যাপ। এইটাই হচ্ছে আমাদের সেই এম বিন্দু স্থানাঙ্ক। যে কোনো একটা আরবিটারি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এটা 2 ল্যামডা মাইনাস 1, 3 ল্যামডা প্লাস 3 আর একটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে। এটা হচ্ছে এম বিন্দু স্থানাঙ্ক। তাহলে পি এম সরলরেখার দিক অনুপাত, পি এম সরলরেখার দিক অনুপাত কি হবে, এই স্থানাঙ্ক থেকে এই স্থানাঙ্কটা মাইনাস করতে হবে, খুব সাবধানে মাইনাস করবে। এখানে 2 ল্যামডা মাইনাস 1 আছে মাইনাস 5, তাহলে 2 ল্যামডা মাইনাস 6, ওকে। 3 ল্যামডা প্লাস 3 থেকে মাইনাস 4 করতে হবে, তাহলে 3 ল্যামডা মাইনাস 1 মাইনাস 4 আর 1 মাইনাস ল্যামডা মাইনাস 2, তাহলে 1 মাইনাস ল্যামডা মাইনাস 2 মানে মাইনাস 1 মাইনাস ল্যামডা, এটা হলো, ঠিক আছে। এবার দেখো পিএম হচ্ছে এই এল সরলরেখার উপর, সরি আর সরলরেখার উপর লম্ব, তাহলে এদের দুটো দিক অনুপাত গুণ করলে, মানে রেসপেক্টিভ দিক অনুপাত গুলো গুণ করলে 0 আসবে। তাহলে আর এর দিক অনুপাত কি করে পাবো, আর হচ্ছে এই সরলরেখাটার এই মানে এই ভেক্টরটার হচ্ছে সমান্তরাল, তাহলে এর যা দিক অনুপাত হবে সেটা আর এর দিক অনুপাত হবে। তাহলে অতএব আর সরলরেখার দিক অনুপাত এটা কত, 2, তারপরে কি ছিল 2 3 মাইনাস 1, 2 3 মাইনাস 1, যেহেতু আর ও পিএম লম্ব, অতএব এবার এদের মাল্টিপ্লিকেশন গুলো 0 হবে। তাহলে 2 ইন্টু 2 ল্যামডা মাইনাস 6, 2 ইন্টু 2 ল্যামডা মাইনাস 6 প্লাস 3 ইন্টু 3 ল্যামডা মাইনাস 1, 3 ইন্টু 3 ল্যামডা মাইনাস 1 আর প্লাস মাইনাস 1 ইন্টু এখানে মাইনাস 1 আর মাইনাস ল্যামডা, মাইনাস 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে 4 ল্যামডা মাইনাস 12 প্লাস 9 ল্যামডা মাইনাস 3 আর এটা পুরোটা প্লাস হয়ে যাবে প্লাস 1 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে 9 আর 4 13 একে 14, 14 ল্যামডা আর মাইনাস 12 আর মাইনাস 3 প্লাস 1, তাহলে 12 2 14, মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা ইকুয়াল টু 14/14 মানে হচ্ছে 1, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1। এবার দেখো ল্যামডা ইকুয়াল টু 1 পেলাম, তাহলে আমাদের এম এর পয়েন্টটা পেয়ে যাবো, এম পয়েন্টটা। তাহলে এম ইকুয়াল টু এটা দিয়েছে, তাহলে এম ল্যামডার জায়গায় যদি এম 1 বসাই তাহলে এটা পেয়ে যাবো, তাহলে 2 ল্যামডা মাইনাস 1, তাহলে এম এর স্থানাঙ্ক 2 ল্যামডা মাইনাস 1 মানে 2 ইন্টু 1 মাইনাস 1 মানে 1
তারপর হচ্ছে 3 ল্যামডা প্লাস 3 মানে 3 একে 3, 3 প্লাস 3 মানে 6, আর দেখো এখানে 1 মাইনাস ল্যামডা মানে 1 মাইনাস 1 মানে 0। তাহলে এম পয়েন্টার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 160। এবার আমাদেরকে বার করতে বলেছিল লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, তাহলে এটা বেরিয়ে গেছে। এবার লম্বের দৈর্ঘ্য এবং পি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছিল। প্রতিবিম্বের স্থানাঙ্কটা বাকি আছে আর লম্বের দৈর্ঘ্যটা বাকি আছে। তাহলে অতএব তাহলে উত্তর একটা পেয়ে গেলাম। আচ্ছা, উত্তর এখন লিখবো না। তাহলে এবার দেখো আমাদেরকে বলেছিল লম্বের দৈর্ঘ্য, তাহলে পিএম এর লেন্থ, ঠিক আছে, পিএম এর লেন্থ হচ্ছে রুট ওভার পি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে পি কত দিয়েছিল 542, তাহলে 542 5 মাইনাস 1 হোল স্কোয়ার 4, এটা হচ্ছে 6 মাইনাস 4 হোল স্কোয়ার, 6 মাইনাস 4 হোল স্কোয়ার, আর 2 মানে হচ্ছে 2 মাইনাস 0 তার হোল স্কোয়ার। ওকে, এটা উল্টো হয়ে গেছে, 4 এটা 6 ছিল। ওকে, তাহলে এটা 4 মাইনাস 6 হবে। যদিও স্কোয়ারে কোনো প্রভাব পড়বে না, তবুও যেটা থেকে যেটা মাইনাস করছিলাম, আর 2 মাইনাস 0 হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এটা 16 প্লাস 4 প্লাস 4, তার মানে 24 রুট ওভার 24 একক। আর দেখো পি বিন্দুর যে রিফ্লেকশনটা বার করতে বলেছিল, অবশ্যই এটা পি বিন্দুর রিফ্লেকশন যদি পি ড্যাশ হয়, তাহলে এমটা হচ্ছে পি পি ড্যাশ এর মধ্যবিন্দু হয়। এটাই হচ্ছে কোর কনসেপ্টটা যেটা আছে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক না, পি বিন্দুর প্রতিবিম্ব আর এর সাপেক্ষে পি ড্যাশ হলে এম পি পি ড্যাশের মধ্যবিন্দু হবে, ঠিক আছে। তাহলে এম এর স্থানাঙ্ক হচ্ছে পি যোগ পি ড্যাশ বাই 2, ঠিক আছে। তাহলে পি ড্যাশ আমরা ধরে নিলাম, ধরি, ওকে। তাহলে পি ড্যাশ ইকুয়াল টু 2m মাইনাস পি, এটা বার করে নিলাম। তাহলে পি ড্যাশ হচ্ছে, এবার আমরা ডাইরেক্ট বার করে দেবো। তাহলে 2m, m হচ্ছে এখানে 2 ইন্টু 1 মাইনাস কত 5, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 5 মানে মাইনাস 3, আর তারপরে হচ্ছে 2 ইন্টু m 2 ইন্টু 6 মাইনাস তারপরটা কত 4, তাহলে 2 ইন্টু 6 মানে 12 মাইনাস, তাহলে 12 মাইনাস 4 মানে 8, আর তারপরটা হচ্ছে m হচ্ছে 0, তাহলে 2 ইন্টু 0 মাইনাস পি, পি হচ্ছে 2 ছিল, তাহলে এটা মাইনাস 2। ওকে, তাহলে একেবারে আমরা এটার উত্তর লিখে দেবো। কারণ তোমরা এখানে পি ড্যাশটা বার করার সময় এমনি যেরকম ভাবে পি মানে পি ড্যাশটা তোমরা এরকম ভাবে লিখতে পারো, এখানে সময় একটু বাঁচানোর জন্য আমি করলাম। পি ড্যাশটা তোমরা লিখতে পারো এক্স ওয়াই জেড, ঠিক আছে। তারপরে এক্স প্লাস 5/2 ইকুয়াল টু 1 এরকম লিখলে, ঠিক আছে। এরকম করে তোমরা এক্স ওয়াই আর জেডটা বার করে নেবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য লিখলাম। তাহলে লাস্টে আমরা উত্তর লিখবো, ঠিক আছে, যে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, এরকম লিখবেন লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, তারপরে দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, এটাও লিখলে, আর তারপরে যেটা আছে যে প্রতিবিম্বের পি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক, ঠিক আছে, এগুলো সব লিখবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো, 10 এর দাগেরটা কি বলছে, x/2 y/1 ইকুয়াল টু z/3 এবং এই দুটি সরলরেখার দুটির প্রত্যেকটির উপর লম্ব যে সরলরেখা 1 2 3 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাকে কি করতে হবে, দেখো x/2 দেওয়া আছে, y/1 দেওয়া আছে, আর z/3 দেওয়া আছে, আর এখানে হচ্ছে x minus 3/-1 ইকুয়াল টু y minus 2/3 আর z plus 5/5। তাহলে আমি শর্টকাটে বলে দিচ্ছি, এই সরলরেখাটার দিক অনুপাত কত 2 1 3,
আর এই সরলরেখাটার দিক অনুপাত হচ্ছে -1, 3 আর 5। ঠিক আছে, এবার এই যে দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখার উভয়ের সাথেই যে লম্ব আছে সেটা হচ্ছে এই দুটো সরলরেখার যে ভেক্টর দ্বয়ের সাথে প্যারালাল তাদের দুজনের সাথে লম্ব। তার মানে এই সরলরেখাটা হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর এটা হচ্ছে কার সমান্তরাল, এটা হচ্ছে -i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ঠিক আছে, এবার এই দুটোর ক্রস প্রোডাক্ট বার করতে হবে। 2, 1, 3, তারপর -1, 3 প্লাস 5, এদের দুজনের ক্রস প্রোডাক্ট বার করলে b1 ক্রস b2, এই দুটোকে ধরো b1 ধরে নিলে এটাকে b1 আর এটাকে b2। তাহলে এই যে দুটো ক্রস প্রোডাক্টের যে ভেক্টরটা বেরোলো, ঠিক আছে, সেই ভেক্টরটা এই দুটো সরলরেখার সাথে লম্ব, এবং এই সরলরেখাটা বলেছে যে সরলরেখাটা এই বিন্দুগামী এবং এই দুটোর সাথে লম্ব, তাহলে এই দুটোর সাথে লম্ব যে ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে একটা সরলরেখা যদি 1, 2, 3 বিন্দুগামী হয় আর এই যে ভেক্টরটা বেরিয়েছে এই ভেক্টরটা, এটাকে ধরো সি ভেক্টর ধরলাম, এই সি ভেক্টরের প্যারালাল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -i ক্যাপ, এই পয়েন্টটা বসাবো 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু সি ভেক্টর। ঠিক আছে, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ হবে এটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটাকে করে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা করতে পারছো কিনা। তোমাদেরকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এখন তোমাদেরকে পুরোপুরি অঙ্কগুলো করে দিলে তোমাদেরকে স্পুন ফিডিং করানো হবে। ঠিক আছে, তো তোমাদের উচিত তোমরা এই অঙ্কগুলো করে করে দেখবে, এবং যেখানে তোমরা যদি বেড়ে যাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো কমেন্টের মাধ্যমে শুধরে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এবার দেখো ইন্টিগ্রেশনের প্রবলেম। ইন্টিগ্রেশন 0 to 1 ddx অফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার dx, এটার মান নির্ণয় করতে বলছি। তাহলে দেখো 0 to 1 ddx অফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার। দেখো এখানে যেটা ইন্টিগ্রেশন আছে তারপরে আবার ddx আছে, তাহলে এটাকে ddx করলে যেটা হবে সেটাকে আবার ইন্টিগ্রেশন করলে এই ভেতরেরটাই আসবে। প্রথমে এটাকে ddx করলাম, তারপরে আবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে একই ব্যাপার, একবার ডেরিভেটিভ করলাম তারপরে আবার ঘুরিয়ে ইন্টিগ্রেশন করলাম। যেহেতু ডেরিভেটিভটা হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টো প্রসেস বা ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে আমরা ওটাকে সেম পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমাদের sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ারই হবে, যেখানে আমাদেরকে লিমিট বসাতে হবে 0 to 1। তাহলে এটা sin ইনভার্স 2 বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 প্লাস 1 স্কোয়ার মানে 2, আর এটা হচ্ছে মাইনাস sin ইনভার্স 0। তো এটা হচ্ছে sin ইনভার্স 1 মাইনাস 0, তাহলে পাই বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 12 দাগের কি বলছে দেখো, যদি fx প্লাস f অফ a মাইনাস x ইকুয়াল টু k হয়, যেটা ধ্রুবক, তাহলে 0 to a fx dx এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে বলেছে fx প্লাস f ড্যাশ f অফ a মাইনাস x হচ্ছে k। তাহলে আমরা ধরে নিলাম এই ইন্টিগ্রালটা 0 to a f অফ x dx এটা হচ্ছে i, তাহলে ধরি এটা হচ্ছে i। এবার দেখো এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 0 to a f অফ a মাইনাস x dx। ঠিক আছে, এটা একটা প্রপার্টি আছে ডেফিনেট ইন্টিগ্রালের, যে 0 to a থাকলে f অফ a মাইনাস x dx এটা দুটো ইকুয়াল টু, দুটো ইন্টিগ্রাল একই হয়। তাহলে এবার আমরা লিখবো 2i ইকুয়াল টু i প্লাস i। প্রথম i এর জায়গায় লিখবো 0 to a f dx, পরের জায়গায় i এর জায়গায় লিখবো 0 to a f অফ a মাইনাস x dx। এবার যেহেতু দুটোর লিমিট সেম, তাহলে এটা লিখবো 0 to a fx প্লাস f অফ a মাইনাস x dx। ঠিক আছে, এবার এখানে দেওয়া আছে যে f অফ a মাইনাস x আর f অফ x দুটোকে যোগ করলে k হয়, তাহলে দিস ইজ ইকুয়াল টু 0 to a k dx, k বাইরে গেল, আচ্ছা 0 to a dx,
তাহলে k ইন্টু এক্স 0 টু a, তাহলে k ইন্টু a মাইনাস 0, তার মানে k ইন্টু a, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট প্রবলেম, তেরার দাগের অঙ্কটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 0 টু x ft dt ইকুয়াল টু x প্লাস ইন্টিগ্রেশন 1 টু x t ft dt হলে fx এর মান কি হবে। তাহলে দেখো প্রথমে 0 টু x ft dt আমরা ধরলাম 0 টু x ft dt ইকুয়াল টু ক্যাপিটাল F t মাইনাস, আচ্ছা ক্যাপিটাল F t হচ্ছে তা 0 টু x, এটা হচ্ছে fx f ক্যাপিটাল x মাইনাস f অফ 0। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশন করলে স্মল এফ টি কে ক্যাপিটাল এফ টি হচ্ছে। ওকে, তারপর ইন্টিগ্রেশন 1 টু এক্স টি এফ টি ডিটি, এটা ইকুয়াল টু ধরলাম আমরা জি অফ টি হচ্ছে, আর 1 টু এক্স দিয়েছে 1 টু এক্স, তাহলে জি অফ এক্স মাইনাস জি অফ টি, সরি 1, তার মানে ইন্টিগ্রেশন টি এফ টি আমরা জি অফ টি ধরেছি। ওকে, এবার দেখো এখানে এই ইকুয়েশনটা দিয়েছিল, তাহলে এটা 0 টু এক্স প্রদত্ত 0 টু এক্স এফ টি ডিটি ইকুয়াল টু এক্স প্লাস 1 টু এক্স টি এফ টি ডিটি। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি, এটাকে ধরেছি এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 ইকুয়াল টু এক্স প্লাস, এখানে এটা ধরেছি জি অফ এক্স মাইনাস জি অফ 1। ওকে, এবার দেখো এটা একটা ফাংশন, দেখো এটা একটা ফাংশন এফ অফ এক্স, এটাকে এবার যদি পুরোটাকে ডেরিভেটিভ করি, দুদিকে ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, ডিডি এক্স অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স প্লাস জি অফ এক্স মাইনাস জি অফ 1। এবার এই এফ এক্সটা একটা ফাংশন, যেটা আমরা এফ টি কে ফাংশন এফ টি কে ইন্টিগ্রেট করে পেয়েছি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে কি পাবো, এফ অফ এক্স পাবো, রাইট। আর এই ফাংশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে ফাংশনের জায়গায় এক্স বসানো আছে, আর এখানে একটা ফাংশনের জায়গায় 0 বসানো আছে, সেই ফাংশনটার জায়গায় 0 বসালে একটা মান পাওয়া যাবে, রাইট। তাহলে এটা মাইনাস 0 হবে। ওকে, আর এপাশে ডিডি এক্স অফ এক্স কি হবে, 1 হবে, আর প্লাস এই যে জি অফ এক্স, এটা আমরা কিভাবে পেয়েছিলাম, জি অফ এক্সটা এই টি এফ টি কে ইন্টিগ্রেট করে, তাহলে জি অফ এক্স কি হবে, এটাকে আবার ডেরিভেটিভ করলে এক্স এফ অফ এক্স হবে, এক্স এফ অফ এক্স। ওকে, আবার সেম এটাকে ডেরিভেটিভ করলে 0 হবে, এটা একটা ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা আমরা পাচ্ছি এফ অফ এক্স মাইনাস মাইনাস এক্স এফ অফ এক্স ইকুয়াল টু 1। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে পাচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, এই এফ এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে করলাম। প্রথমে আমরা এটাকে ইন্টিগ্রেট করে একটা নতুন ফাংশন লিখলাম, সেই ফাংশনটাকে আবার এখানে ডেরিভেটিভ করলাম, করে এফ অফ এক্স পেলাম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। একটু আরেকবার রিভাইন্ড করে দেখো, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, নেক্সট প্রবলেম 14 টাকাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার কট এক্স মাইনাস রুট ওভার ট্যান এক্স ডিএক্স। তাহলে এটা দেখো কোনোভাবে ইন্টিগ্রেট করা যায় না, এটাকে যদি ভেঙে দিই রুট কট এক্স ডিএক্স আর মাইনাস রুট ট্যান এক্স ডিএক্স, তো ইন্টিগ্রেশন করা যায় না, তাই জন্য আমরা এটাকে সাইন এক্স কস এক্স এ ভেঙে দেবো। ইন্টিগ্রেশন রুট কট এক্স হচ্ছে কস এক্স বাই সাইন এক্স, আর মাইনাস এখানে রুট সাইন এক্স বাই কস এক্স।
ডিএক্স ইন্টিগ্রেশন লসাগু হচ্ছে রুট ওভার কস এক্স ইন্টু সাইন এক্স, আর এখানে সাইন এক্স আছে, তাহলে শুধু কস এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এবার ডিএক্স। এবার দেখো এই যে নিচে কস এক্স ইন্টু সাইন এক্স আছে, এটাকে আমরা কস এক্স যেটা সাইন এক্স আছে এটাকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু 2 cos x sin x, রাইট? তারপর 1/2 2 cos x sin x কে আমরা লিখবো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। এবার এখানে মাইনাস 1 দিলাম, এটা 1 হয়ে গেল, আর প্লাস 2 sin x cos x। ঠিক আছে, এখানে sin স্কোয়ার x আর cos স্কোয়ার x দিয়ে অ্যাড করলাম যেটা হচ্ছে 1, তাহলে মাইনাস 1 দিয়ে দিলাম, আর এটা তাহলে 1/2 sin x প্লাস cos x তার হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, সাথে বাইরে এই 1/2টা আছে, তাহলে ইকুয়াল টু cos x মাইনাস sin x ডিভাইডেড বাই রুট ওভার, এখানে হচ্ছে হাফ আছে, আর সাথে হচ্ছে sin x প্লাস cos x তার হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই dx। এবার দেখো ইকুয়াল টু এই হাফটাকে বাইরে নিয়ে নিলাম, 1/2টা যেটা আছে এটা হচ্ছে বাইরে আসলো √2 হয়ে, তাহলে এটা √2টা উপরে চলে যাবে কারণ ওটা নিচে ছিল। এবার ইন্টিগ্রেশন, এবার দেখো sin x প্লাস cos x কে আমরা জেড ধরি, sin x প্লাস cos x ধরি, sin x প্লাস cos x ইকুয়াল টু জেড। ঠিক আছে, তাহলে sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, dx ইকুয়াল টু dz। দেখো উপরেরটাই dz চলে এসছে, এই যে এইটা sin cos x মাইনাস sin x dx ইকুয়াল টু dz, আর নিচে হচ্ছে z স্কোয়ার মাইনাস 1 রুটের মধ্যে dz ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 1 রুটের মধ্যে। ওকে, তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে √2, আর এইটা হচ্ছে dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে ln z প্লাস রুট ওভার z স্কোয়ার মাইনাস 1 প্লাস c। ঠিক আছে, তাহলে রুট ওভার ln z মানে হচ্ছে sin x প্লাস cos x প্লাস z স্কোয়ার মানে হচ্ছে এইটা sin x প্লাস cos x তার হোল স্কোয়ার মাইনাস 1। এবার লাস্টের লাইনে আমরা এই যে sin x প্লাস cos x হোল স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা কিরকম ভাবে পেয়েছিলাম, cos x ইন্টু sin x থেকে আমরা পেয়েছিলাম এইটা, রাইট? হাফটা ছিল, তো এই হাফটা থাকার জন্য 2 sin x cos x হয়েছিল, এবং 2 sin x cos x কে আমরা এইটা পেয়েছিলাম, তাই তো? তাহলে এটা আমরা সেই ভাবে ফিরিয়ে আনবো, sin x প্লাস cos x প্লাস রুট ওভার sin স্কোয়ার x cos প্লাস cos স্কোয়ার x মাইনাস 1 আর প্লাস 2 sin x cos x প্লাস c। তাহলে √2 থাকলো ln sin x প্লাস cos x, দেখো এখানে sin স্কোয়ার x এটা 1 আর এটা 1 কেটে গেল, তাহলে রুট ওভার 2 sin x cos x মানে sin 2x। ওকে, এটা একটু মুছে দিলাম, প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 15 দাগেরটা কি বলছে দেখো, প্রদত্ত সমীকরণটির a ও b ধ্রুবক দুটি অপনয়ন করে অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x a প্লাস b x স্কোয়ার। ওকে, তাহলে প্রথমে আমরা একবার ডেরিভেটিভ করছি, y ড্যাশ ইকুয়াল টু e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলাম, a প্লাস b x স্কোয়ার থাকলো,
তারপরের বারে ই টু দি পাওয়ার এক্স থাকলো, এ প্লাস বি এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করছি, তাহলে এ এর ডেরিভেটিভ 0 প্লাস বি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2bx। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে y, তাহলে y ইকুয়াল টু y ড্যাশ ইকুয়াল টু y মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2bx। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2bx ইকুয়াল টু কি হচ্ছে y ড্যাশ মাইনাস y। তাহলে এখান থেকে পাচ্ছি b ইকুয়াল টু বা 2b ইকুয়াল টু y ড্যাশ মাইনাস y ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স। ঠিক আছে, আবার এটাকে ডেরিভেটিভ করব, তাহলে এটা হচ্ছে 0 ইকুয়াল টু এই পাশেরটা ডেরিভেটিভ করছি y ডবল ড্যাশ y ড্যাশ মাইনাস y। প্রথমে তাহলে y ড্যাশ মাইনাস y এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার x ইন্টু x টা থাকবে, তাহলে y ড্যাশের ডেরিভেটিভ y ডবল ড্যাশ মাইনাস y এর ডেরিভেটিভ y ড্যাশ, তারপর মাইনাস y ড্যাশ মাইনাস y থাকলো ই টু দি পাওয়ার x ইন্টু x এর ডেরিভেটিভ, একবার ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার x ইন্টু x হলো মাইনাস, এবার x এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার x থাকবে, তাহলে ই টু দি পাওয়ার x ইন্টু 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x ইন্টু x তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা তো জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার x ইন্টু x y ডবল ড্যাশ মাইনাস y ড্যাশ এবং y ড্যাশ মাইনাস y ইকুয়াল টু ইন্টু ই টু দি পাওয়ার x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো দুপাশে ই টু দি পাওয়ার x আছে, তাহলে ই টু দি পাওয়ার x কমন নিয়ে নিলাম, তাহলে এটা থাকলো x y ড্যাশ মাইনাস y আর x মাইনাস 1 এটা হচ্ছে y ড্যাশ, আচ্ছা এটা y ড্যাশ মাইনাস y হবে, ওকে সরি এটা y ড্যাশ মাইনাস y হবে, y ড্যাশ মাইনাস y, ঠিক আছে y ড্যাশ মাইনাস y এটা ইকুয়াল টু 0। তাহলে যেহেতু ই টু দি পাওয়ার x 0 নয়, ঠিক আছে, তো এটাকে 0 দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে x y ড্যাশ এবার মাল্টিপ্লাই করে দিচ্ছি মাইনাস x ইন্টু y আর এখানে x মাইনাস y ইন্টু y ড্যাশ, এটা মাইনাস আছে, এবার এইটার সাথে যখন মাল্টিপ্লাই হবে তখন প্লাস হয়ে যাবে, প্লাস x মাইনাস y ইন্টু y ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো x y ডবল ড্যাশ মাইনাস x মাইনাস 1 y ড্যাশ আর তারপরে এই দুটোকে অ্যাড করতে হবে, y আছে এখানে মাইনাস, ওকে এটা y ড্যাশ হবে, আচ্ছা তাহলে এটা x y ড্যাশ আর তাহলে এটা মাইনাস এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস 1 ওয়াই ড্যাশ। তাহলে এই দুটোকে অ্যাড করলে এটা প্লাস নিলাম মাইনাস এক্স আর মাইনাস এক্স প্লাস 1 ওয়াই ড্যাশ, ঠিক আছে, আর তারপরে এটা হচ্ছে প্লাস এক্স মাইনাস 1 ওয়াই ইকুয়াল টু 0। তারপর এখানে দেখো এটা প্লাস হবে, এটা এখানে গন্ডগোল হয়েছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, ওকে। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই ড্যাশ প্লাস এখানে মাইনাস 2x প্লাস 1 ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে x প্লাস 1 ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন dx বাই sec x প্লাস cosec x, sec x প্লাস cosec x। এটাও সেম আমাদেরকে sin x cos x এ ভেঙে দিতে হবে, তাহলে dx বাই 1 বাই cos x প্লাস 1 বাই sin x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে dx বাই sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x cos x, sin x cos x। তাহলে উপরে গেল এটা sin x cos x, sin x cos x dx আর নিচে হচ্ছে sin x প্লাস cos x ইকুয়াল টু
এবার দেখো এটাকে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 sin x ইন্টু cos x, ঠিক আছে। তারপরে নিচে হচ্ছে sin x প্লাস cos x। ওকে, এবার হাফ 2 sin x কে লিখলাম 1 minus 1 plus 2 sin x cos x, ঠিক আছে, ডিভাইডেড বাই sin x প্লাস cos x। ওকে, এবার হাফ, তাহলে এটা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x, ওকে, মাইনাস 1 ডিভাইডেড বাই sin x প্লাস cos x। ওকে, তারপরে 1/2 এটা sin x প্লাস cos x তার হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই sin x প্লাস cos x। এবার দেখো একবার এই হোল স্কোয়ারের নিচে sin x প্লাস cos x দিলে এটা হচ্ছে হাফটা বাইরে থাকবে, হাফটা সবার আগে দিলাম। একবার sin x প্লাস cos x এর নিচে দিলে ইন্টিগ্রেশন sin x প্লাস cos x হবে, cos x dx হবে। আর একবার মাইনাস দিয়ে, তাহলে এটা মাইনাস দিয়ে 1 বাই sin x প্লাস cos x, তাহলে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন dx বাই sin x প্লাস cos x, ঠিক আছে। এগুলো তো dx দেওয়া হয়নি, dx 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 dx। এবার দেখো এখানে এইটা তো সিম্পল ইন্টিগ্রেশন হয়ে যাবে, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x আর cos x এর ইন্টিগ্রেশন sin x। এবার এইটার জন্য কি করব, এইটার জন্য তোমাদেরকে আবার সেই যেটা ছিল a sin x প্লাস b cos x এরকম ফর্মে থাকলে কি করতে হয়, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এটাকে আমরা এরকম √2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এখানে √2 দিয়ে ডিভাইড করব। এখানে ওটা ডিভাইডই করতে হবে, কারণ এটা দেখো 1/√2 sin x প্লাস 1/√2 cos x নিতে হবে। এবার যেহেতু এটা 1/√2 দিয়ে ডিভাইড করেছি, তাহলে 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করব এখানে, আর এখানে মাল্টিপ্লাই করলে নিচেই থাকবে 1/√2, ঠিক আছে। তাহলে এটা হবে 1/√2 dx বাই, দেখো এটাকে লিখলাম প্রথমে cos sin x cos π/4 cos x sin π/4, তার মানে sin x প্লাস π/4 হবে, ঠিক আছে। তাহলে এটা রুট ওভার ইন্টিগ্রেশন cosec x প্লাস π/4 dx। এবার এটা ইন্টিগ্রেশন হচ্ছে 1/√2 ln tan হচ্ছে x/2 প্লাস π/8, ঠিক আছে, dx প্লাস c। এবার এইটার সাথে লিখে দেবে, এটা হবে মাইনাস cos x আর তার আগে sin x, তাহলে টোটাল ইন্টিগ্রেশনটা কি হলো, sin x মাইনাস cos x, আচ্ছা আগে হাফ আছে, এটার আগে হাফ আছে আর এটার আগে √2 এসে গেছে, তার মানে এটা হচ্ছে মাইনাস 1/2 √2, এই √2 ছিল 2 √2 এসছে আর এই হাফটা ছিল, তাহলে ln tan x/2 মাইনাস প্লাস π/8, ঠিক আছে, প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তোমরা একটু ভালো করে করবে, আমি একটু তাড়াতাড়ি করে দিলাম, ঠিক আছে। নেক্সট প্রবলেম 17 দাগেরটা কি হয়েছে দেখো, সমাকলন করো e টু দি পাওয়ার x x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপের একটা অঙ্ক আসবে, এটা হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন fx, মানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x থাকলে এটার ইন্টিগ্রেশন করলে হয় e টু দি পাওয়ার x fx প্লাস c, ঠিক আছে। এটাকে এবার এই ফর্মে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, প্রথমে আমরা লিখলাম x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx। তাহলে দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এটা x স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড বাই একবার x প্লাস 1 হোল স্কয়ার এখানে দিলাম, আর এখানে প্লাস 2 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx, ঠিক আছে। এবার দেখো e টু দি পাওয়ার x, এটা একটা x প্লাস 1 কেটে গেল এখান থেকে, তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 আর প্লাস 2 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx।
এবার দেখো যদি আমরা x মাইনাস ওয়ান আর বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান কে যদি ডেরিভেটিভ করি তাহলে দেখো টু বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আসছে। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হলো। এবার এক্স প্লাস ওয়ান থাকলো, এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ হ্যাঁ ওয়ান, আর মাইনাস এক্স মাইনাস ওয়ান থাকলো, এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান। তাহলে দেখো এটা এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান হচ্ছে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা টু বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, হয়ে গেল। তাহলে দেখো এটা ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ এইটা হচ্ছে, তাহলে এই ফর্মে আছে। তাহলে ইন্টিগ্রেশনটা করলে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, মান নির্ণয় করো 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x ডিভাইডেড বাই 9 প্লাস 16 sin 2x dx। এটা 2023 সালে পড়েছিল। দেখো আমরা 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x ডিভাইডেড বাই 9 প্লাস 16 ইন্টু sin 2x কে লিখছি 1 মাইনাস সাইন যেটা আছে 1 মাইনাস 1 প্লাস sin 2x। ঠিক আছে, এবার এই যে উপরে যেটা আছে sin x প্লাস cos x, এটা কার ডেরিভেটিভ? এটা হচ্ছে sin x কে যদি লিখি তাহলে sin এর ডেরিভেটিভ cos, এবার মাইনাস cos x যদি লিখি তাহলে মাইনাস cos x এর ডেরিভেটিভ প্লাস sin x। তাহলে এইটার ডেরিভেটিভ হচ্ছে ddx অফ, এটা হচ্ছে তোমার উপরে লেখা আছে sin x প্লাস cos x। ঠিক আছে, তাহলে নিচে এইটাকে আমরা এই ফর্মে নিয়ে যাব। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x ডিভাইডেড বাই 9 প্লাস, ঠিক আছে 9 প্লাস 16 ইন্টু, এখানে আমরা 1 টাকে লিখি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর এটা 2 sin x cos x। তাহলে 1 টাকে 1 থাকলো, আর এই যে মাইনাসটা আছে এই মাইনাস থেকে আমরা প্রথমে কি করলাম, মাইনাসটা কমন নিলাম। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস sin 2x। ঠিক আছে, কেন আমরা 1 টাকে মাইনাস থেকে কমন নিলাম? এখানে দেখো sin x মাইনাস cos x আছে, তাহলে এখানে মাইনাস 2 sin x cos x আসতে হবে। তাহলে এটা হচ্ছে 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x dx ডিভাইডেড বাই 9 প্লাস 16 ইন্টু, এটা 1 মাইনাস, এখানে দেখো আমাদের কাছে রয়েছে 1 মাইনাস sin 2x, তাহলে এটাকে আমরা লিখব 1 মাইনাস sin 2x। তাহলে এটা হচ্ছে sin স্কোয়ার x cos প্লাস cos স্কোয়ার x, আর এটা হচ্ছে মাইনাস 2 sin x cos x। হয়ে গেল। এবার 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x dx ডিভাইডেড বাই 9 প্লাস 16 1 মাইনাস, এটা হচ্ছে sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা লিখলাম। এবার দেখো 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x dx ডিভাইডেড বাই 9 প্লাস 16 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস 16 ইন্টু sin x প্লাস cos x, সরি মাইনাস cos x তার হোল স্কোয়ার, মাইনাস cos x তার হোল স্কোয়ার। এবার 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x dx, ঠিক আছে, ডিভাইডেড বাই 25 মাইনাস 16 sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার। এবারে আর একটা কাজ করতে হবে, 16টাকে কমন নিয়ে নিতে হবে। তাহলে 0 টু পাই বাই 4 এখানে sin x প্লাস cos x dx, এখান থেকে 16 যদি কমন নেই তাহলে 25 বাই 16 মাইনাস 16টাকে কমন নিলাম, তো তাহলে sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার, sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার, sin x
মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই তাহলে 1/16টা বাইরে আসলো। এবার দেখো এইখানে সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, এবার এখানে লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে যখন এক্স ইকুয়াল টু 0 তখন জেড ইকুয়াল টু কি হবে, দেখো সাইন 0 মাইনাস কস 0। ঠিক আছে, কস 0 মানে 1, তাহলে জেড ইকুয়াল টু -1 হবে। আর এক্স ইকুয়াল টু যখন π/4 হবে তখন সাইন π/4 মাইনাস কস π/4, তার মানে জেড ইকুয়াল টু 0 হবে। এক্স হলে জেড ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু π/4 হলে জেড ইকুয়াল টু 0। তাহলে π/4 হলো 0 আর 0 হলে -1, তাহলে -1 থেকে 0, এটা হচ্ছে dz বাই 25/16 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এবার আশা করি তোমরা ফর্মুলা বসিয়ে করতে পারবে। ঠিক আছে, এর পরেরটুকুনি তোমাদের কাজ, যেটুকুনি আমার ছিল আমি করে দিয়েছি। এখন পরীক্ষার সময় তোমাদেরকে যদি পুরোটা করে দেই তাহলে তোমাদেরই ক্ষতি হবে, তোমাদের জন্যই আমি তোমাদের জন্য কিছু কিছু অঙ্ক ছেড়ে দিচ্ছি। ওকে, নেক্সট প্রবলেম। 19টা কি বলছে দেখো, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার সাইন কিউব এক্স ইন্টু সাইন এক্স প্লাস আলফা। এটা 2025 সালে এসেছিল। দেখো এই যে dx বাই সাইন কিউব এক্স আছে, সাইন কিউব এক্স রুট ওভার, আর এখানে সাইন এক্স প্লাস আলফা আছে, তাহলে এটাকে লিখবো সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। ঠিক আছে, এরকম লিখলাম। তারপরে সাইন, এখান থেকে সাইন এক্স কমন নেব, তাহলে dx বাই সাইন এক্স কমন নিলে এটা সাইন টু দি পাওয়ার 4x হয়ে গেল। ঠিক আছে, আর ভেতরে হচ্ছে cos আলফা থাকছে, আর প্লাস এখানে সাইন এক্স কমন নিলে cot আলফা, cot x আর সাইন আলফা, cot x ইন্টু সাইন আলফা। ঠিক আছে, এবার দেখো ইন্টিগ্রেশন dx বাই, এখান থেকে সাইন স্কোয়ার এক্স বাইরে আসছে, সাইন স্কোয়ার এক্স, আর রুটের মধ্যে থাকছে cos আলফা প্লাস cot আলফা ইন্টু সাইন cot আলফা না cos এক্স আর সাইন আলফা। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার আলফা মানে কোসেক স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, এখানে আসছে cos আলফা প্লাস cot x সাইন আলফা। তাহলে এখানে হচ্ছে রুট ওভার cos আলফা প্লাস cot x সাইন আলফা। এবার দেখো একটা মাইনাস দিয়ে নিলাম, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার cos আলফা প্লাস cot x সাইন আলফা। ঠিক আছে, তাহলে দেখো এবার cot x তার ডেরিভেটিভ উপরে কোসেক স্কোয়ার এক্স আছে। ঠিক আছে, এবার আশা করি এই পুরোটাকে যদি তোমরা জেড ধরো, মানে cos আলফা প্লাস cot x সাইন আলফা, এটাকে যদি তোমরা জেড ধরো তাহলে কি আসছে দেখো, এটা তো জিরো ডেরিভেটিভ, আর এটা হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইন্টু সাইন আলফা ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই সাইন আলফা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এখানে মাইনাস দিলাম, তাহলে এই যে মাইনাস হলো এটা তাহলে মাইনাস ডিজেড বাই সাইন আলফা, আর নিচে হচ্ছে রুট ওভার জেড। ঠিক আছে, তাহলে এটা মাইনাস 1 বাই সাইন আলফাটাকে বাইরে দিয়ে দিলাম, 1 বাই সাইন আলফা, আর এটা হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে ডি। তারপর এটাকে ইন্টিগ্রেশন করে তোমরা জেড এর ভ্যালু বসিয়ে দেবে, তোমরা মান পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। এই 20 অঙ্কটা তো আগে 8 এর দাগের অঙ্কটা করার সময় বলে দিলাম। ওকে, তাহলে 21 নম্বরে যাচ্ছি, 21। 21 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, যদি fx ইকুয়াল টু f অফ a প্লাস x হয় তবে প্রমাণ করো যে a টু a প্লাস t ইন্টিগ্রেশন
এফ এক্স ডিএক্স এর মান এ নিরপেক্ষ। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে প্রদত্ত এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ, তার মানে এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এ পিরিয়ডিক, তার পিরিয়ড হচ্ছে এ। ওকে, এবার এই যে দেওয়া আছে এ টু এ প্লাস টি, ঠিক আছে, এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা এ ফ্রি করার জন্য, এ যদি ফ্রি করতে চাই তাহলে এখানে এ প্লাস টি তাকে আমরা এক্স ইকুয়াল টু ধরলাম জেড প্লাস এ। তাহলে যখন এক্স ইকুয়াল টু এ হলে জেড ইকুয়াল টু কি হবে 0, আর এক্স ইকুয়াল টু এ প্লাস টি হলে দেখো জেড ইকুয়াল টু হচ্ছে টি। ঠিক আছে, তাহলে লিমিটটা হয়ে গেল আমার 0 টু টি। এবার এক্স ইকুয়াল টু জেড প্লাস এ, তার মানে ডিএক্স ইকুয়াল টু ডিটি হচ্ছে, সরি ডিজেড হচ্ছে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, রাইট? তাহলে ডিএক্স এর জায়গায় ডিজেড লিখে দিলাম আর এক্স এর জায়গায় লিখলাম জেড প্লাস এ। ওকে, এবার যেহেতু দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ, তাহলে আমরা এক্স এর জায়গায় এক্সটা ডামি ভেরিয়েবল, তাহলে এক্স এর জায়গায় জেড বসাই, ইউ বসাই, টি বসাই, ওয়াই বসাই, যাই বসাই না কেন এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ জেড ওয়াই প্লাস এ, তার মানে এটাও 0 টু 2 এফ অফ জেড ডিজেড হবে। ঠিক আছে, এবার দেখো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা একটা ফাংশন পাবো, তাহলে এখানে কোনো এ এর অস্তিত্ব নেই, তাহলে এই যে ভ্যালুটা 0 টু টি এফ জেড ডিজেড একটি এ নিরপেক্ষ সমাকল। ঠিক আছে, তাহলে আমাদের এইটার ভ্যালু এ নিরপেক্ষ হয়ে গেল। ওকে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 22 দাগটা কি বলছে দেখো, দেখাও যে 0 টু পাই এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা সাইন এক্স আছে, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ যেহেতু সাইন এক্স, তাহলে আমাদের এই এক্সটাকে ফ্রি করতে হবে। তাহলে এটা আমরা লিখলাম আই ইকুয়াল টু এটা, তাহলে অথবা আই ইকুয়াল টু 0 টু পাই, দেখো পাই মাইনাস এক্স এই সাইন এক্স নয় সাইন পাই মাইনাস এক্স, কোন প্রপার্টিটা ইউজ করছি সেটা পাশে লিখে দেবো, আর 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স, যেহেতু এখানে লিখে দিই যেহেতু 0 টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা ইউজ করলাম। এই প্রপার্টিটা এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু দেখো 0 টু পাই, এবার পাই সাইন পাই মাইনাস এক্স, দেখো পাই মাইনাস এক্স, এটা হচ্ছে পাই হচ্ছে এখানে, পাই মাইনাস এক্স মানে ফার্স্ট কোয়াড্রান্টে সাইন পজিটিভ, কিন্তু কসটা কিন্তু নেগেটিভ। তাহলে দেখো এটা পাই সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স, আচ্ছা এটাকে এরকম লিখলাম ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার, এবার পাই মাইনাস এক্স, দেখো কসটা কিন্তু সেকেন্ড কোয়াড্রান্টে মাইনাস, কিন্তু কস স্কোয়ার আছে যেহেতু, তাহলে এটা মাইনাসটা পজিটিভই হয়ে যাবে। ঠিক আছে, ডিএক্স। তাহলে এবার দেখো আই ইকুয়াল টু কি হচ্ছে, আই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই, এবার দেখো প্রথমটা পাই সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, আর তারপরটা হচ্ছে মাইনাস এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, আর এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ছিল কি 0 টু পাই, এটা ছিল আই ছিল, তাহলে এটা হচ্ছে এক্স পাই সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস আই, তাহলে এটা হচ্ছে 2i ইকুয়াল টু, পাইটা বাইরে দিলাম 0 টু পাই সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার cos x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস সাইন, তাহলে আমাদেরকে এখানে একটা 2i নিলাম, তাহলে মাইনাস পাই নিলাম, ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। এবার দেখো এখানে তাহলে আমরা cos x ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে ধরি cos x ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে 2i ইকুয়াল টু মাইনাস পাই
আচ্ছা মাইনাস, হ্যাঁ মাইনাস পাই, এখানে তো মাইনাস দিয়েছিলাম, আর এটার জায়গায় ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে 1 প্লাস জেড স্কোয়ার মানে কি ট্যান ইনভার্স জেড, তাহলে মাইনাস পাই থাকলো। এবার ট্যান ইনভার্স জেড, আচ্ছা আমাদেরকে আবার 0 থেকে পাই, এইখানে 0 থেকে পাই আছে কিন্তু এখানে চেঞ্জ করতে হবে, তাহলে cos x ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে cos পাই মানে -1, তাহলে cos পাই হচ্ছে -1, আর 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 হচ্ছে cos 0 হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 থেকে -1, ঠিক আছে। এবার এই প্লাসটা যদি করে দেই, তাহলে এই প্লাসটা যদি দিয়ে দেই, তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি পাই ইন্টু -1 থেকে 1, যেহেতু এটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে আপার লিমিট লোয়ার লিমিট হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এখানে পাশে লিখে দেবে যেহেতু মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু বি এফ এক্স ডিএক্স, ঠিক আছে, লোয়ার লিমিট আপার লিমিটে চেঞ্জ হয়ে, তাহলে এটা হচ্ছে -1 থেকে 1, তাহলে 2i ইকুয়াল টু পাই ইন্টু ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স -1, তাহলে এটা হচ্ছে 2i ইকুয়াল টু পাই ইন্টু পাই বাই 4 প্লাস পাই বাই 4, ঠিক আছে, এটা মাইনাস মাইনাস পাই বাই 4 মানে পাই বাই 4, তাহলে পাই ইন্টু এটা হচ্ছে পাই বাই 2, তাহলে এটা হচ্ছে পাই স্কোয়ার বাই 2, তার মানে 2i ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 2, তার মানে i ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 4, এটাই প্রুফ করতে দিয়েছিল। ওকে, দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল, এই যে পাই স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এটা প্রুফড হয়ে গেল। আশা করি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের সেমিস্টার 4 এর পরীক্ষায় খুবই হেল্প করবে। যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য পরীক্ষায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।